আপনার সাক্ষাৎকারে একটি বিষয় এসেছে যে শেখ হাসিনা আওয়ামী লীগ আমলের যে দুর্নীতি এবং একতরফা নির্বাচন এগুলি তিনি বলা যেতে পারে তিনি অভিযোগগুলি নাকচ করে দিয়েছেন, বরং ইউনূসের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তিনি এনেছেন। বিষয়টিকে একটু খোলাসা করবেন আমাদের কাছে? না, খোলাসা করার বিষয় হচ্ছে যে এটা ঘটনা। প্রথম কথা, 2014 হোক কিংবা 2024 হোক, কোন নির্বাচনেতেই তো আওয়ামী লীগ তো বলেনি যে বিএনপি কে বয়কট করতে। জামায়াত তো নিষিদ্ধ ছিল নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে, কিন্তু বিএনপি তে অংশগ্রহণের তারা নিজেরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা বয়কট করবেন। 18-তে তারা যোগ দিয়েছিলেন, সেখানে তাদের সাফল্য হয়নি, সেটা অন্য বিষয়। সেই নির্বাচনটা অনেক প্রশ্নবিদ্ধ, কিন্তু এই কারণেই তিনি কিন্তু বলেছেন যে কোনো কারণেই তার পক্ষ থেকে তো তিনি তো নির্বাচনকে বিষাক্ত করার এমন কোনো চেষ্টা তিনি করেননি। তাহলে কেউ যদি স্বেচ্ছায় এখানে এমন একটা প্রচার করানো হয় যে 2014, 18, 24 সমস্ত নির্বাচনগুলোই হচ্ছে ভাঁওতা এবং কোন রকম ভাবে তিনি শেখ হাসিনা নিজের জয়, তো বিএনপি কে তাকে বারণ করেনি নির্বাচনে অংশগ্রহণ করতে, তারা তো অংশগ্রহণ করেনি। তাদের নির্দিষ্ট কিছুগুলো দাবি দেওয়া যুক্তি ছিল, যেগুলো অন্য বিষয়। আপনি আরেকটা প্রশ্ন যেটা করলেন সেটা হচ্ছে যে 1 নম্বর, তিনি তো এই নির্বাচনগুলোকে যে অবৈধ সেটাকে খারিজ করেছেন। তার বড় কথা, কোন সরকারই কিন্তু আজকে পশ্চিমা হোক বা যাই হোক, এই নির্বাচনগুলো হওয়ার পর কেউ শেখ হাসিনা সরকারের থেকে দূরত্ব বজায় রেখেছে বা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে এমন তো কোনো ঘটনা নেই, এমন তো কিছু ঘটেনি। তারা বরং আরো সম্পর্ক কি করে ভালো করা যায় তার চেষ্টাও করেছিলেন। কিন্তু শেখ হাসিনা এখানে যেটা শেষ পর্যন্ত যেটা বলেছেন সেটা হচ্ছে যে যেভাবে মানে তার সম্পর্কে যে প্রচার যেটা করা হয়েছে, সেই প্রচারটা যে অমূলক এবং অযৌক্তিক, সেটাই তিনি। আপনি একটা প্রশ্ন করেছিলেন, আমি সেই প্রশ্নটা একটু হারিয়ে ফেলেছি, যদি আরেকবার রিপিট করেন শেষ প্রশ্নটা। না, যারা দুর্নীতি করেছে, মানে তার দুর্নীতি, তিনি বলেছেন যে দুর্নীতি তার সময় যে হয়নি তা নয়, তিনি সেটা স্বীকার করেছেন যে দুর্নীতি হয়েছে এবং ঘটনা তো কেউ না কেউ দুর্নীতি করেছেন, এই বিষয়টা হচ্ছে। কিন্তু বলা হচ্ছে যেটা দুর্নীতি সম্পর্কে যে অভিযোগ আনা হচ্ছে সেটা অবাস্তব শুধু নয়, তিনি বলছেন হাস্যকর। মানে যত বিলিয়ন ডলার দুর্নীতির কথা বলা হচ্ছে, এত বিলিয়ন ডলার যদি বাংলাদেশের সম্পদ থেকেই থাকতো তাহলে তো সেই বাংলাদেশ তাহলে সেই সময় পর্যন্ত একটা বিশাল ধনী দেশ ছিল না। সেই ধনী দেশটা তো অযথা দুর্বল হয়ে গেছে, দরিদ্র দেশ হয়েছে, উন্নয়নশীল দেশ হয়েছে, তা তো নয়। ফলে আমার মনে হয়েছে যে এটা তিনি বলতে চাইছেন যে বড় একই সঙ্গে তিনি কিন্তু ওই প্রশ্নটা তুলে দিয়েছেন যে 1 বছরের মধ্যে ইউনূস সরকার আসার পর, ক্ষমতায় আসার পর তাদের ব্যক্তিগত দুর্নীতি কি, সেটা তিনি এই প্রথম প্রকাশ করলেন। এবং অনেকে হয়তো এর আগে নানাবিধ সংবাদ ছাপা হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বলছেন যে ইউনূস সাহেব তিনি 1 বছরের মধ্যে কি কি অবৈধভাবে সম্পত্তি হাতিয়েছেন, সেই যে তালিকাটা দিয়েছেন, সেই তালিকাটা নিঃসন্দেহভাবে ইউনূসকে দিশাহারা করে তুলেছে। তার যে একটা ভাবমূর্তি ছিল, তিনি সৎ ব্যক্তি, তিনি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে চান, জেহাদ করেন, তিনি যে একজন দুর্নীতিগ্রস্ত মানুষ, এইটা শেখ হাসিনা কিন্তু গোটা বিশ্বের কাছে আজকে কিন্তু তার চেহারাটা ফাঁস করে দিলেন, প্রকাশ করে দিলেন। তাতে ইউনূস, এবার আমার মনে হয় যে এটা যদি এরপরে শেখ হাসিনা আরো একবার কিছু বলেন, শেষ পর্যন্ত হয়তো গোটা দুনিয়া ইউনূসকে কিন্তু হয়তো পরিত্যাগও করতে পারে। পরিত্যাগ করে তাকে হয়তো আপনাদের ওই ভাষায় যেটা বলা হয় এতিমখানায় পাঠিয়ে দিতে পারে। কারণ তিনি তো মানে অভিভাবকবিহীন হয়ে পড়বেন এরপরে। তার সম্পর্কে যে ধারণা ছিল গোটা পশ্চিমী দুনিয়া, গোটা আগে হচ্ছে তিনি ক্ষমতায় আসার পর প্রথম দিনের ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত হচ্ছে তার কোম্পানি কর মুক্ত হবে। এবার হিসাব করুন তো, কর কত দিতে হতো আর কত মুক্ত হলো। এবং সেটা যদি উনি 50 বছর ক্ষমতায় থাকেন তাহলে কত কোটি টাকা হয়। তিনি একটা কোনো ভাবা যায় দেশের কোন প্রধানমন্ত্রী কোথাও আছে পৃথিবীতে, কোন রাষ্ট্রপতি যিনি নিজে এমপ্লয়মেন্ট এজেন্সি করেন? এরকম কোথাও আছে? কেউ শুনেছে? কোন একজন, ট্রাম্পও করেনি এরকম। ইনি এমপ্লয়মেন্ট এজেন্সি খুলছেন, তিনি নাকি বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাকরি দেবেন, সেই এজেন্সিটা তার।
কেউ শুনেছে? তিনি অন্য কাউকে দায়িত্ব দিতে পারতেন, অন্য কেউ করতো, তার ভাইও যদি করতো আমার কোনো আপত্তি ছিল না। তিনি হচ্ছেন এমপ্লয়মেন্ট এজেন্সির মালিক। এটা একটা হাস্যকর এবং সত্যি অদ্ভুত বিষয়। তিনি ব্যাংক থেকে যে ঋণ নিয়েছিলেন সেটা তিনি ফেরত দেননি, সেটা মকুব হয়ে গেল। সেটা কত কোটি টাকা সেটা তো জানেন, সকলেই জানেন, নবী সাহেব তো জানেন ভালো করে অঙ্ক হিসাব করে। সেটাও তিনি ফেরত দেবেন না, সেটাও চলে গেল। তিনি এই যে, এবং তার যে যত কোম্পানি আছে সেই কোম্পানিগুলোকে তাকে কোনো ট্যাক্সই দিতে হবে না। যতগুলো গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ নামে যতগুলো কোম্পানি আছে, এই লোকটি এই কাজ করেছে এবং সেটা বাংলাদেশের মানুষ কিছু বুঝছে না। তিনি যদি ভেবে থাকেন, তার তো মানে তিনি তো মানে ভুল ধারণায় আছেন না। তার যে চেহারাটা, চরিত্রটা, সেটা গোটাটাই ফাঁস হয়ে গিয়েছে। এবং ঘটনা আমাদের আগামী দিনে তো তার অবস্থা দিশেহারাটা হওয়াটা শুরু হয়েছে এই কারণে। এবং শেখ হাসিনা এতকাল বাদে, দীর্ঘকাল অপেক্ষা করার বাদে এই যে মুখ খুলতে শুরু করেছেন এবং মুখ খুলছেন, আমার মনে হয় আরো বেশি বেশি তার কাছে প্রকৃত তথ্য আছে। তিনি এই তথ্যগুলো গোটা বিশ্বের কাছে প্রকাশ করুন, সবাইকে জানান, তাতে বাংলাদেশের মানুষের কল্যাণ হবে। বাংলাদেশের মানুষ কিন্তু এর থেকে শিক্ষিত হতে পারবে যে তাদের তথাকথিত আন্দোলনের নামে ক্ষমতায় এনেছিল। আপনি নিশ্চয়ই জেনেছেন, আমি শিওর যে গৌতম লাহিড়ীও জানেন যে সম্প্রতি বিবিসি বাংলার যে কলকাতার প্রতিনিধি, তিনি একটা প্রতিবেদনে বলেছেন যে সামনে শেখ হাসিনা আরো সাক্ষাৎকার দেবেন। আমি পাবো কিনা আমি জানি না। উনি দেবেন, দেওয়া উচিত। এবং উনি যেহেতু শুরু করেছে, এক সপ্তাহের ভিতরে 6টা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মিডিয়াতে তিনি কথা বলেছেন এবং প্রত্যেকটা কথায় উনি যে মন্তব্যগুলো করেছেন, যে প্রশ্নগুলো করেছেন, যে জবাব দিয়েছেন, এগুলো সিগনিফিকেন্ট। এগুলো অ্যানালাইসিস করলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, কি হওয়া উচিত, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি। যেমন ধরেন এই দুর্নীতির কথাই আমরা আলোচনা করছি এখন। উনি দুর্নীতি গত ইন্টারভিউ, লাস্ট একটা ইন্টারভিউ, আমি নামটা বলতে পারছি না, সেখানে উনি বলেছেন যে আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে যে শেখ হাসিনা, এক্সাক্ট নাম্বার জানি না, $400 বিলিয়ন বিদেশে পাচার করেছে। তো উনি ওইটা ব্যাখ্যা করতে গিয়ে বলেছে যে বাংলাদেশের অর্থনীতি $400 বিলিয়ন না, বাজেটটাই $400 বিলিয়ন না, ইকোনমিক সাইজ। তো সেটা যদি দেশটা তো অনেক আগেই দেউলিয়া হতো, ব্যাংক্রাফট হতো, তাহলে এই উন্নয়নগুলো হতো না। এটা জবাব দিয়েই তিনি বলেছেন ইউনুসের যে দুর্নীতি ফিরিস্তির একটা জাস্ট একটা গ্লিমস দিয়েছেন যে 6,000 টাকার বেতনের চাকরি নিয়েছিল 90-তে, সেইটা এখন $7 বিলিয়ন মালিক উনি। তা আপনারা আন্তর্জাতিক মিডিয়াকে উনি রিকোয়েস্ট করেছেন, আপনারা এটা তদন্ত করেন যে ইনি কিভাবে এই টাকাগুলো অর্জন করেছেন। তো উনি আরো বলবেন, কারণ ভিডিও ইন্টারভিউ নাকি দেবেন তিনি? না, আমি বলছি আমরা যা বলছি এবং নেত্রী যেটা বলা শুরু করেছেন, এগুলো তো রেটরিক না, এগুলো ফ্যাক্টস। এই যে দুর্নীতির যে 666 কোটি কর ফাঁকি, নেক্সট 5 ইয়ার্স তার গ্রামীণ ব্যাংক কোনো কর দিতে হবে না। উনি এমপ্লয়মেন্ট এজেন্সির লাইসেন্স নিয়েছেন, উনি কি একটা মানি ট্রান্সফারের একটা কোম্পানি আছে সেটার লাইসেন্স নিয়েছেন, একটা বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়েছেন। নেত্রী হিসাব দিয়েছে ঢাকাতে 2টো জায়গায় কয়েকশো একর জমি সে একর করেছে, নিজের নামে নিয়েছে। একটা বোধহয় কি বলে, আমি তো পুরনো নতুন শহরের নাম জানি না, যাই হোক এগুলো উনি বলেছেন এবং এগুলো আরো হ্যামারিং করা হবে। আমরা যারা ওনার সমর্থক আছি আমরা ফোরামে বলবো। তো কাজে ইউনুসের কোনো রক্ষা নাই মানুষ। আর সবচেয়ে বড় কথা যেটা আমি বারবার বলতে গিয়ে ভুলে যাচ্ছি, সেটা হলো যে এই যে আওয়ামী লীগের নেতা কর্মীরা এত তারা নির্যাতনের শিকার হয়েছে, তারপরেও বিশেষ করে এই তৃণমূলের ছাত্রলীগের কর্মীরা তারা পুলিশকে অপেক্ষা করে নির্যাতনের পরেও তারা বিক্ষোভ করছে। আগে হতো ঝটিকা মিছিল বলতো 50-60 জনের, এখন হাজার হাজার লোক হয়। গত সপ্তাহে যেটা হয়েছে, ঢাকা শহরে 40টা পয়েন্টে একই সময়ে বিক্ষোভ হয়েছে।
এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে আরো 60টা মিছিল হয়েছে, টোটাল 100। আর এই যে 13 তারিখে যে প্রোগ্রামটা দিছে, আজকে সকালে আমাকে একজন কল করেছিল যে তাদের কি কি নির্দেশনা আছে, তারা কিভাবে 13 তারিখে কি বলে ওইটাকে বা বিক্ষোভ করবে বা ঢাকা লকডাউন করবে। তো এগুলো যখন আগে হতো তখন এই ছাত্রলীগের কর্মীরাই করতো, কিন্তু এখন এই বিশেষ করে যে ঢাকা শহরে যে 40টা মিছিল হয়েছিল সেখানে 2 জন তৃণমূলের কর্মী পার্টিসিপেট করেছে। তা আমাকে কল করে তারা জানিয়েছে যে আমাদেরকে একটা জায়গায় গিয়ে মিলিত হওয়ার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। সেখানে যাওয়ার পথে বাস ড্রাইভার আমাদের কাছ থেকে বাসের পয়সা নেয়নি, রিক্সাওয়ালারা তাদের পয়সা নেয়নি, বিনা পয়সায় তাদেরকে ওইখানে পৌঁছে দিয়েছে। তারপরে বললে কয়েকটা জায়গায় পুলিশ ধাওয়া করেছিল, তখন প্রায় 100-200 বিক্ষোভকারী তাদেরকে সিকিউরিটি আশ্রয় নেওয়ার দরকার হয়ে পড়েছিল। সাধারণ মানুষ তাদের বাড়িতে তাদেরকে আশ্রয় দিয়েছে। 100 জনের একটা গ্রুপকে একটা বস্তিতে তারা আশ্রয় দিয়েছে। এই কথাগুলো আমার কাছে খুব সিগনিফিক্যান্ট। এই জন্য আমরা যখন ছাত্রলীগের কর্মী হিসাবে বঙ্গবন্ধুর আহ্বানে 69-এ বিক্ষোভ করতাম আইয়ুব খান ইহা খানের বিরুদ্ধে, তখন সাধারণ মানুষ আমাদেরকে এইভাবে সাহায্য করেছিল। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি দিস আর দি ইন্ডিকেশন অফ এ গণ অভ্যুত্থান। বাংলাদেশে গণ অভ্যুত্থান হবে তারই আমরা আভাস পাচ্ছি, এবং 13 তারিখে আমি আশা করি যে এটা আরো বড় ধরনের একটা সাকসেসফুল প্রোগ্রাম হবে। তো ইউনূসের চারদিকের তার যে সাপোর্টের সংখ্যা কমে যাচ্ছে, পায়ের তলায় মাটি নেই, তার যে ছাত্র যারা সে গর্ব করে বলতে এরা আমার এমপ্লয়ার নিয়োগদাতা, তাদের দুর্নীতির জন্য মানুষ তারা যেখানে যায় সেখানে ধাওয়া খাচ্ছে। এই সমস্ত নেতারা কি ছিল, এদের খাওয়ার পয়সা ছিল না, টিউশন করতো, জুতা কেনার পয়সা ছিল না, স্যান্ডেল করতো। তো কাজে ইউনূসের পাট থেকে মাটি সরে যাচ্ছে, বিদেশি সমর্থক সেটাও সে সংকুচিত হচ্ছে। কাজে ওর দিন গনিয়ে আসতেছে। ইউনূসকে এই অপরাধের বিচার সম্মুখীন হতেই হবে বাংলার মাটিতে, তার পালানোর কোনো পথ নাই তার।